আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি ওই ইমিউনিটির রেস্ট পার্টটা। তো তাতে কী ছিল, এবার আমরা যেটা পড়ব, ডিফারেন্ট টাইপ অফ ইমিউনিটি পড়েছি, ডিফারেন্স পড়েছি, বিভিন্ন ইমিউন সিস্টেমের যে ফাংশান সেগুলো পড়েছি। এবার দেখব যে টি সেলের টাইপস বা কত ধরনের টি সেল আছে। ফার্স্ট, হেল্পার টি সেল। এখান থেকেই বুঝতে পারছো, নাম থেকে আমরা বুঝতে পারছি যে টি সেল হেল্প করে টু বুস্ট আপ আওয়ার ইমিউনিটি। এই টি সেল যখন অ্যাক্টিভেটেড হয় তখন এ সাইটোকাইন সিক্রেট করে। এই সাইটোকাইন বি সেল, সাইটোটক্সিক টি সেল, ন্যাচারাল কিলার সেল, ম্যাক্রোফেজেস এদেরকে অ্যাক্টিভেট করে আর অ্যাট্রাক্ট করে। ওকে, তার ফলে কি হচ্ছে, এই যে ডিফারেন্ট টাইপের সাইটোকাইনিন সিক্রেট করলো, এরাই আর কি ইমিউন রেসপন্স দেয় বা অ্যান্টিবডি তৈরি করতে হেল্প করে। এটা থেকেই আমরা বুঝতে পারি আমার অ্যান্টিবডি প্রোডাকশান কতটা হচ্ছে বা ইমিউনিটি আমি কোথা থেকে পাবো। নেক্সট, সাইটোটক্সিক টি সেল। এখানে নামের মধ্যে থেকে আমরা এটা বুঝতে পারছি যে টক্সিক মানে পয়জনাস। তাহলে এ কী করে, সাইটোটক্সিক টি সেল ডিরেক্ট সেলকে অ্যাটাক করে। কাদেরকে? যে মাইক্রো অর্গানিজমগুলো আমাদের শরীরে ঢুকেছে সেগুলোকে। ইভেন এমনও হয় ও বডির কিছু নিজস্ব সেলকেও ডিস্ট্রয় করে দেয়। এই কারণে এর নাম কিলার সেল। সাপ্রেসর টি সেলস। তাহলে আগের কি সেলগুলো আমরা দেখলাম? টি সেল ছিল, হেল্পার টি সেল আর সাইটোটক্সিক কিলার সেল। এ কী করে, এই দুটো টি সেলের মধ্যে যে কিল করানোর ক্যাপাবিলিটি অর্গানিজমকে, সেই ক্যাপাবিলিটিটাকে সাপ্রেস করে দেয়। মানে ওদের ফাংশানটাকে, ওদের মানে সাইটোটক্সিক অ্যান্ড হেল্পার টি সেলের ফাংশানটাকে সাপ্রেস করে। যখন আমার দরকার নেই তখন এই সাপ্রেসর টি সেল তাদের অ্যাক্টিভিটিকে সাপ্রেস করে। কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে এটা কি? এটা একটা সার্কুলেটরি প্লাজমা প্রোটিন, যেটা লিভারে তৈরি হয় আর অ্যাক্টিভেটেড হয় কখন? যখন অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টিজেন এরা একটা কাপল ফর্মেশন করে। সেই কাপলটাকেই বলছি কমপ্লিমেন্ট। মানে এক ধরনের সার্কুলেটরি প্লাজমা প্রোটিন, মানে প্লাজমা ব্লাডের মধ্যে যখন সার্কুলেট করছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কাপলস বা বাইন্ড করে, অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি বাইন্ড করে যে সার্কুলেটরি সিস্টেমে ফ্লোট করছে, তাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা যদি আমি ইন শর্ট একটু বলতে চাই তাহলে কি বলবো, যে এই রেসপন্সগুলো কেমনভাবে কাজ করে? সাইটোলাইসিস। তাহলে আমরা নাম থেকেই বুঝতে পারছি যে লাইসিস অ্যান্ড ডিস্ট্রাকশন অফ সেল মেমব্রেন অফ বডি সেলস অফ প্যাথোজেন্স। মানে যে প্যাথোজেন এসেছে বা এন্টার করেছে শরীরে, তা সেল ডিস্ট্রাকশন অ্যান্ড লাইসিস করতে হেল্প করে। সেকেন্ড কি? আইসোনাইজেশন। তাহলে আইসোনাইজেশন মানে কি? আইসোলেট করে দেয়, ইজিলি টার্গেট করে দেয় অ্যান্টিজেনকে, যাতে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ওদেরকে এনগালফ করতে পারে, অর্গানিজমকে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম এনগালফ করতে পারে। কেমোট্যাক্সিস মানে নিউট্রোফিলের কেমিক্যাল অ্যাট্রাকশন থাকে ফ্যাগোসাইটিক সেল টু দ্য অ্যান্টিজেন। মানে নিউট্রোফিল অর্গানিজমটাকে কেমিক্যাল অ্যাট্রাকশন করে আর ফ্যাগোসাইটিক সেলগুলো অ্যান্টিজেনটাকে এনগালফ করে নেয়। এভাবে কেমোট্যাক্সিস অ্যাক্টিভিটি করে। এছাড়া কি? অ্যানাফাইল্যাক্সিস। এটা আমরা আরও ডিটেলসে পড়বো যখন ইনফ্ল্যামেশনটা পড়বো।
এখন জাস্ট এটুকু জেনে নাও যে এরা কী করে, মাস্ট সেল আর বেসোফিলকে অ্যাক্টিভেট করে, যার ফলে ইনফ্ল্যামেটরি যে মেডিয়েটার্সগুলো আছে সেগুলো স্মুথ মাসেল কন্ট্রাকশানে হেল্প করে, তার ফলে ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়ে। এবার আমরা আসি অ্যাকচুয়াল টপিকে ঢুকবো, অ্যাবনর্মাল ইমিউন রেসপন্স। এতক্ষণ আমরা পড়েছি নর্মাল ইমিউন রেসপন্স বা অ্যাবনর্মাল। তাহলে দেখে নিই অ্যাবনর্মাল ইমিউন রেসপন্সগুলো কী কী। অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন রেসপন্স, সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স আর মিক্সড অ্যান্টিবডি ইমিউন রেসপন্স। তাহলে অ্যান্টিবডি মেডিয়েটেড রিয়াকশন কখন হচ্ছে, মানে ইমিডিয়েট এক্সপোজার অফ অ্যালার্জেন যে রিয়াকশানটা হচ্ছে তাকে আমি বলছি অ্যান্টিবডি মেডিয়েটেড রিয়াকশান। দেখো লেখা আছে, দিস occurs within minutes of exposure to an allergen. Allergen means antigen. Most common manifestation গুলো কি কি? ফুড অ্যালার্জি, চাইল্ডহুড এক্সিমা, হে ফিভার, এক্সটেন্সিভ অ্যাজমা। যেমন একটা এক্সাম্পল ভাবো, কোনো ডাস্ট সাডেনলি বা পোলেনে অ্যালার্জি আছে, কেউ চিংড়ি মাছ খায় না, তখন কি হলো, ইমিডিয়েটলি চিংড়ি মাছ খাওয়ার সাথে সাথে যে অ্যালার্জিক রিয়াকশানটা হলো, দ্যাট ইজ অ্যান্টিবডি মেডিয়েটেড রিয়াকশান। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? নেক্সট, অ্যাকিউট সিস্টেমেটিক বা সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস, যাকে আমরা রুটিনলি তোমরাও পেশেন্ট পাবে, বলবো কি অ্যানাফাইল্যাকটিক শক। যখনই কোনো অ্যালার্জেন ইনজেক্ট করা হয় বডিতে বা কোনোভাবে আমাদের বডিতে আসে, এন্ট্রি নেয়, তখনই এই অ্যানাফাইল্যাকটিক শক বা রিয়াকশান আমরা দেখতে পাই। এক্সাম্পল কি, স্নেক ভেনাম বা অনেক সময় পেনিসিলিন। যার যে সাবজেক্টে বা অবজেক্টে অ্যালার্জি সেটাকেই আমরা অ্যালার্জেন বলবো। এ কী করে, অ্যালার্জেন আমাদের শরীরে ঢুকে আমাদের ভেসোডাইলেটেশন করে, তার ফলে ভেসোডাইলেটেশন মানে আমাদের একটা ব্লাড প্রেশার কি একটা প্রেশার মেনটেন করে ওয়ালের সঙ্গে ব্লাডের যে লংজিটিউডিনাল প্রেশার, সেটাকে আমরা ব্লাড প্রেশার বলছি। এর ফলে যদি ডাইলেট করে যায় তাহলে ডায়ামিটারটা বেড়ে গেল, ডায়ামিটার বেড়ে গেলে আমার প্রেশার কমে যাবে, মানে হাইপোটেনশন। আর কি হবে, স্মুথ মাসেল কন্ট্রাকশন, তার ফলে কি হবে, শ্বাসকষ্ট বা ব্রিদিং ডিফিকাল্টি। এই জায়গাটা আবার একবার দুবার পড়বে, বন্ধুর সাথে ডিসকাস করবে, তাও বুঝতে না পারলে নিজে মুখে বলে পড়াটা করো। নেক্সট, না হলে আমাকে ইভিনিংয়ে কল করবে। নেক্সট, সেল মিডিয়েটেড রিয়াকশান। সেল মিডিয়েটেড রিয়াকশানের ক্ষেত্রে অ্যান্টিজেনগুলো কি, ইন্টারসেলুলার মাইক্রোবসের এক্সাম্পল টিউবারকিউলোসিস, মেজেলস, মাম্পস, যেগুলো কমনলি আমরা এখন হসপিটালে দেখতে পাই। মাম্পস মেজেল সাধারণত বাচ্চাদের, টিউবারকিউলোসিস কিন্তু প্রচুর আমরা হসপিটালে দেখতে পাই। কিছু ভ্যাকসিন যেমন স্মল পক্স। মেন্টাল অ্যান্ড compounds that combines with protein in the skin and cause allergic contact dermatitis, মানে কিছু মেটাল আছে, বা অনেকেই জানো তোমরা বলবে, দেখবে না আমি এই দুলটা পরতে পারবো না, আমার কান চুলকোয়, তো সেই মেটালগুলো বা কিছু রুটিন মেকআপ আর্টিকেলস বা কোনো সিটে বসলে, অটোতে বা কোনো ভেহিকেল ডেলি বেসিসে যাচ্ছ, তো সেখান থেকেও কিছু অবজেক্ট থেকে অ্যালার্জি হতে পারে, সেটাকেই বলছি আমরা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। নেক্সট, মিক্স রিয়াকশন অটোইমিউন ডিজিজ। এক্ষেত্রে অটোইমিউন ডিজিজ যেহেতু বলছি, নামটা থেকেই বুঝতে পারছো, তোমরা ডেফিনেশনও লিখেছো, মানে বডি
নিজের সেলকেই চিনতে পারে না, তখন তার এগেনস্টে ফাইট করে সেলটাকে ডিস্ট্রয় করতে চায়। তো এখানেও তাই, বডি সেল আর ডিজিজের যে সাইন সিমটম সেগুলো মোটামুটি আইডেন্টিফাই করা যায়। আর কি হয়, বডি তখন নিজের সেলকে নিজে ডিস্ট্রয় করে। এটা হিউমারাল ইমিউনিটিও হতে পারে বা সেল মেডিয়েটেডও হতে পারে। এক্সাম্পলগুলো কি, থাইরয়েডের ক্ষেত্রে হাসিমোটোস থাইরয়েডাইটিস, স্টমাকের ক্ষেত্রে অ্যাডিসোনিয়ান পার্নিসিয়াস অ্যানিমিয়া, কর্টেক্স অফ দ্য অ্যাডিনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে অ্যাডিসনস ডিজিজ, প্যাঙ্ক্রিয়াসের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। সমস্ত ডিজিজগুলোই আমরা সিস্টেম ওয়াইজ যখন পড়াশুনো করব তখন পেয়ে যাব ডিটেলসে। এবার আসি নার্সিং প্রসেস। এই যে অ্যালার্জি হচ্ছে বা রিঅ্যাকশন হচ্ছে, ইমিউনিটি কমে গেছে বা যে সমস্যাগুলো আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম, কোনো ইনফ্লামেশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার নার্সিং প্রসেসটা মোটামুটি এই যেভাবে আছে এইগুলো আমাদের ফলো করতেই হবে যে কোনো পেশেন্টের ক্ষেত্রে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, হিস্ট্রি নেওয়া আর ফিজিক্যাল এক্সামিনেশন করা। আমরা নার্সিং অ্যাসেসমেন্ট পার্টে ইউনিট 2তে পড়ে নিয়েছি কি করতে হবে, কিভাবে অ্যাসেসমেন্ট করা যায়। তাহলে একটু দেখে নিই শর্টে। হেলথ হিস্ট্রি, এজ, নিউট্রিশন, ইনফেকশন, ইমিউনাইজেশন, অ্যালার্জি, মেডিকেশন, ব্লাড ট্রান্সফিউশন, lifestyle and other factors, physical examination. Next, nursing management. তাহলে আমি অ্যাসেসমেন্ট পার্ট কমপ্লিট, এবার আমি অর্গানাইজ করব। অর্গানাইজ করে আমি কিছু মডিফায়েবল ফ্যাক্টরগুলো পেশেন্টের জন্য বা সেই পার্সনের জন্য অ্যাডাপ্ট করানোর চেষ্টা করব। সেগুলো কি, অ্যাসিস্ট উইথ দি মেডিকেল মেজার্স, মানে অ্যাসিস্টিং উইথ মেডিকেল মেজার্স মানে নিউট্রিশনাল, যদি নিউট্রিশন ডেফিসিটের জন্য ইমিউনিটি কমে তাহলে নিউট্রিশনাল ব্যালেন্স মেনটেন করানো, রেগুলার বাউল ব্লাডার হ্যাবিট প্র্যাকটিস করানো, বা যে ইনফেকশনের জন্য তার ইমিউনিটিটা ডাউন হয়েছে সেই ইনফেকশনের ট্রিটমেন্ট করানো, হ্যান্ড হাইজিন মেনটেন করা, যেমন যদি কাফিং স্নিজিং হয় সেক্ষেত্রে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, স্কিনের ইন্টিগ্রিটি বাড়ানোর জন্য স্কিন কেয়ার, অ্যাসেপটিক টেকনিক মেনটেন করা ডিউরিং ইনভেসিভ প্রসিডিওর, এগুলো আমাকে করতে হবে। এছাড়া স্ট্রেস ম্যানেজ করা, তোমরা পড়েছো স্ট্রেস কীভাবে আমরা ম্যানেজ করতে পারি, লাইফস্টাইল চেঞ্জ করা, পেশেন্টকে ইনফর্ম করা যে আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি বা হসপিটালে যে ট্রিটমেন্ট চলছে সেটার বেনিফিট কী আছে, তার রিস্ক ফ্যাক্টর কী আছে। সবসময় এটা মাথায় রাখবে, রিস্ক থেকে বেনিফিট যেন পেশেন্টের বেশি হয়, এটা আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ এ নার্স। এছাড়াও নার্সের একটা মেজর রোল হলো ফ্যামিলি এবং পেশেন্টের সঙ্গে অ্যাসিস্ট করা, যে তারা যে ট্রিটমেন্ট প্রোটোকল বুঝতে পারছে বা ইন ফিউচার কী ট্রিটমেন্ট হবে, ডাক্তারের সঙ্গে কমিউনিকেট করানো, দ্যাট ইজ অ্যাডভোকেসি। ডাক্তার নেই, তার কথাটাকে কমিউনিকেট করে ডাক্তার অবধি পৌঁছানো বা ডাক্তার কিছু ইনফর্ম করলে সেটা পেশেন্ট অবধি কন্টিনিউ করানো নার্সের রোল, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পেশেন্টকে শেখাতে হবে কীভাবে ইনফেকশনগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। ছোট ছোট ফিজিক্যাল চেঞ্জেস যেগুলো আছে সেগুলো পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেওয়ার সময় আমাদেরকে জেনে নিতে হবে। আর মেডিসিন বা ট্রিটমেন্ট কখনো স্কিপ করানো যায় না সাডেনলি, সেক্ষেত্রে যাতে ট্রিটমেন্ট রেজিমেন্ট কন্টিনিউ চলে সেজন্য তাদেরকেও অ্যাসিওর করতে হবে।